নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। পাচারকারীর আক্রমণে গুরুতর আহত বিএসএফ এর ১৫০ নং ব্যাটালিয়নের এক জওয়ান। ঘটনা বক্সনগর থানাধীন বাঘোপের দুধপুকুর এলাকার ১৮৮ নং গেটে। আহত বিএসএফ জওয়ানের নাম হরিশ চন্দ্র পাণ্ডে, বয়স ৫৪। পাচারকারীদের হাতে রক্তাক্ত হয়েছে হরিশ চন্দ্র পাণ্ডে নামে এক বিএসএফ জওয়ান। আহত বিএসএফ জওয়ান ১৫০ নম্বর ব্যাটালিয়নের কলসিমুড়া বিওপিতে কর্মরত। ঘটনাটি ঘটে কলসিমুড়া দুধপুকুর সীমান্তের ১৮৯ নম্বর গেট সংলগ্ন এলাকায়। জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বাগবের গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের চেষ্টা করেছিলেন। গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জওয়ান হরিশ চন্দ্র পাণ্ডে তা দেখে বাধা দেন। পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রিয়াজ, তার ভাই রিফাত, বাবা মুমিন ও মা একত্রে বিএসএফ জওয়ানকে আক্রমণ করেন। রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে জওয়ানের মাথায় আঘাত করে, যার ফলে জওয়ানের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। আক্রমণকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ান শেষ পর্যন্ত তার ইনচার্জ রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয়রা আহত বিএসএফ জওয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করে। জানা যায়, তার মাথায় ১৫টি সেলাই লেগেছে। ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে গিয়ে আহত জওয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নেয় এবং পাচারকারী রিয়াজ ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা শুরু করে। জানা যায়, মুমিন ও তার দুই ছেলে ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। হাসপাতাল গেছে যাই এটা দেখছি, রক্ত দেখছি, কি কাইতুইয়া পড়ছে না কিতা কার ভারী খাইছে এটা কই চারতাম। কার সাথে ঝগড়া হইছে? ঝগড়াটা কার সাথে হইছে? রিয়াদের লগে রিয়াদ যাইতে গেটের সামনে একটা বাইক আইছে, একটা পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে রইছে। কই তুই ২ তারিখ এন্ডা গেছ কোনটা বাইতেছ ক এই পার্সাবাসি তারিখ দিয়ে পার্সাবাসি করতে সেই পুলিশটা সেবটা তো আর একটা ইয়া লইয়া বাইক লইয়া বুঝিনি এইটাতে ইটা করারে হাতে গেছি তার হালাই দিয়ে গেছি কি আরে তো এখন আমি তো এই তোতে আমি কি আর গ্যাস বন্ধ করে আমি দৌড়ে গেছি। আমি কই কি তারে তারা বাপুতে কলম চুরা যাইব দিয়ে কইছে পোলা দিবা দিছে এই মাথামা থেকে দৌড়া যাই দিতে হাঁস করে গুলি উড়ে লিছে, ঘুরাইয়ে এই পার্সাভার্সি হইতে আছে করণে। এরপরে কেমনে মাথার মাঝে তার বাড়ি পড়ছে কেইব এই কেমত আমার ঘরের ফিরতে যায় এই দৌড়াইতে সজে বাড়ি তার মাথা দিয়ে রক্ত ভরে দেখতেছি। আমি দাদা মাথা দিয়ে রক্ত ভরে কেন আমি কইতে আছি, আমি তুলা বিচারি, আমি মলম বিচারি। হ্যাঁ, এই কি আলামত? বিএসএফ এর পক্ষ থেকে রিয়াজ, রিফাত, মুমিন এবং তাদের মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। রিয়াজের বিরুদ্ধে চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার, মানব পাচার ও গরু চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার এসব অবৈধ কার্যকলাপের জন্য কয়েকবার জেলও খেটেছে, তবু তিনি কোনো ধরনের সংশোধন হয়নি। এই ঘটনার সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি ধরনের পদক্ষেপ নেয়। শান্তন টিভি। রাজ্যে জুট মিল কর্মচারীরা শুধুমাত্র তাদের স্বার্থ নিয়ে দাবি তুললে আন্দোলন সংগঠিত করেছে। কখনো রাজ্যে পাট চাষ কিভাবে বাড়ানো যায় তা নিয়ে সরকারের উদ্দেশ্যে দাবি তুলতে দেখা যায়নি। শুক্রবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজুদ সংঘের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, ত্রিপুরা জুট মিল নিয়ে শ্রমিকদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন লক্ষ্য করা যায় শুধুমাত্র শ্রমিক স্বার্থ নিয়ে দাবি তুলতে। রাজ্যে কিভাবে পাট চাষ বাড়ানো যায় তা নিয়ে শ্রমিকরা কখনো আন্দোলন করেনি। শ্রমিকরা যদি পাট চাষিদের অগ্রিম টাকা দিয়ে সহযোগিতা করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি তুলত তাহলে জুট মিল আজও ত্রিপুরায় থাকত। কারণ তৎকালীন সময়ে ত্রিপুরায় পাট আনা হতো পশ্চিমবঙ্গ থেকে, তারপর পাট দিয়ে ব্যাগ তৈরি করে আবার রাজ্যের বাইরে পাঠাতে হতো। এতে করে সরকারের অনেক টাকা ব্যয় হতো। সরকার ভর্তুকি দিয়ে হাঁপিয়ে উঠেছিল, যার কারণে ত্রিপুরা রাজ্যে একটা সময় জুট মিল বন্ধ হয়ে পড়ে। অপরদিকে চা শিল্প উন্নয়ন না হওয়ার কারণ হল সরকার ত্রিপুরা রাজ্যে চা শ্রমিকদের শিক্ষা,
বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ও পানীয় জল ইত্যাদি নিয়ে কখনো ভাবেনি। দীর্ঘ ৩৫ বছর বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার হয়ে শেষ পর্যন্ত কাজ ছেড়ে শহরমুখী হয়েছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৩,০০০ চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। সুতরাং শ্রমিকদের নিজের স্বার্থ দেখার পাশাপাশি শিল্পের স্বার্থ দেখার প্রয়োজন এবং মাসিক ও মালিক এবং সরকারের নিজের স্বার্থ দেখার পাশাপাশি শ্রমিকদের স্বার্থে কথা চিন্তা করা প্রয়োজন। নির্দিষ্ট সময়ের পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হয়, না হলে এই ধরনের সমস্যা থেকেই রাজ্যের শিল্পের ব্যাঘাত হতো। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী আরও বলেন, TNGCL এর মতো আরও একটি সংস্থা রাজ্যে আগামী দিন কাজ করবে, এতে রাজ্যের পরিধি বাড়বে। বর্তমানে ভারতের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে সংস্থাকে, তাহলে উন্নয়ন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। জুট মিলটা বন্ধ হয়েছে, আমি ছোটবেলা থেকে দেখছি জুট মিলের আন্দোলন করছেন সেখানকার কর্মচারীরা। আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে, তাদেরকে রেগুলার করতে হবে, তাদের বেসিক বাড়াতে হবে, তাদেরকে পিএফ বাড়াতে হবে, তাদেরকে গ্র্যাচুইটি বাড়াতে হবে, অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন। এটা হওয়া উচিত, শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়েছে। নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকম হওয়া উচিত ছিল, আমার মনে হয়েছে যে সেখানে আন্দোলন হওয়া ছিল যে পাট কিনতে হবে আমাদের রাজ্যের কৃষকদের কাছ থেকে, আমাদের রাজ্যের কৃষকদেরকে পাট চাষ করানোর জন্য সাবসিডি দিতে হবে, আমাদের রাজ্যে যে সমস্ত জমিতে পাট চাষ করার উপযুক্ত নয় সেখানে উপযুক্ত করে তুলতে হবে, যে সমস্ত জমিতে জল জমে থাকে সেখানে পাট চাষ করার উপযুক্ত করতে হবে, সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পাট কিনতে হবে সরকারের। আচ্ছা, পাট চাষ যদি আমরা করাতে পারতাম এবং পাট চাষ নিয়ে যদি আমরা আন্দোলন করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি? বন্ধ হতো না। তথাকথিত গুণী শিক্ষক শিক্ষিকাদের কারণে এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠন লাটে ঘুমে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর। কার্বুক মহকুমার চেলাগাং একছড়ি এলাকা স্থিত এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠনে অভিযোগ তুলেছে এলাকার অভিভাবক মহল। শিক্ষক শিক্ষিকারা খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসতেও ঘুমিয়ে কিংবা গল্পগুজব করে সময় কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। গুণগত মানের শিক্ষা থাক দূরের কথা, ন্যূনতম পঠন পাঠন থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে এলাকার অভিভাবকদের অভিযোগ। দীর্ঘ বহু বছর এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে এলাকার অনেক ছেলে মেয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নজরদারির অভাবে কিংবা শিক্ষক শিক্ষিকাদের চরম গাফিলতির ফলে এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়টির পঠন পাঠনের বেহাল চিত্র ফুটে উঠেছে। নতুন বাজার উচ্চ বিদ্যালয়টিতে প্রায় ৩০০ ছাত্রছাত্রীর জন্য ১১ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ প্রায় সপ্তাহের ৩ থেকে ৪ দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসেন না। ১১ জনের মধ্যে ৭ থেকে ৮ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকলেও তারাও বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ। আমার কাছে রেগুলারলি একটা ইনফরমেশন আছে যে রেগুলার তারা টিচাররা টাইম স্কুলে আয় না, স্কুলের ভিতরে আয়াও ঠিকভাবে ক্লাস করে না, তারপরে নিজের ইচ্ছা মতো করে ক্লাস করলে করছে, না করলে না ক্লাসের ভিতরে গিয়ে ঘুমায়, ওই জিনিসটা আইতেছে। তো আজকে বিগত একটা জিনিস ফলো করলাম যে আমরা সকালবেলা 10টার সময় আইছি, আইয়া সেটা দেখি যে কোনো টিচারদের কোনো কিছু স্টুডেন্টরা এদিকে ঘোরাফেরা করতে আছে। যখন প্রায় 11টা বাজার 10 মিনিট আগে শুধু একজন টিচার আইছে, আইয়া সেটা স্টাফ রুমটা খুলছে, খোলার পরে 3 জন টিচার নিয়ে সেটা এও 11টার সময় পেয়ার হয়েছে, 3 জন টিচার লিয়ে সেটা পেয়ার করছে। হওয়ার পরে 5 মিনিটের লাগে তারা কী করছে, ক্লাসে গেছে, গিয়ে স্যার নামটা ডাকছে, আবার অটোমেটিক আগে গেছে। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার স্কুলের কি নিয়ম কয়টার থেকে স্কুল শুরু হয়? ওই স্যার আমাদেরকে রিপ্লাই করছে যে স্কুলের নিয়ম নাকি 11টার সময় স্কুল খুলবো। তো তখন তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার অ্যাড্রেসে, তখন আমরা রেজিস্টার বুকটা দেখাইতে গেছি, রেজিস্টার বুক দেখাইছে যে তারা 10:30টার সময় আইছে। আমার কাছে জিপিএস ক্যামেরা দিয়ে সব কিছু ফটো আছে। তারা দত্তরে স্কুলের ভিতরে দত্তরিতে যত স্কুলের দরজা জানালা যা আছে সব বাচ্চারা দেখ করায়, তারা আইয়ে না ঠিক করে টাইমে, কোনো কিছু ঠিকভাবে দেখাইতে আসে না। এরপরে যখন কোনো কিছু জিজ্ঞাসা হয়, আচ্ছা প্লাস 11 থেকে 12 জন স্কুলের টিচার, শুধুমাত্র 3 জন আছে এও ফেয়ার আগে, এরপরে কেউ 12টা বাজে, কেউ 11:30 বাজে, এমন টাইমে স্কুলে আইতেছে। স্কুলের ভিতরে প্রথম আইসি 3 জন, 11টার আগে, 11টা কি তা প্রায় 2-3 মিনিট এদিক সেদিক, আর বাকিরা প্রায় 12টার মধ্যে ঢুকছে।
দেখুন ওনার কথা কী বলবো, ওনার সম্বন্ধে শুধু কাল একবার না অনেকবার বহুবার আসছে। উনি শুধু কাল ইনচার্জের বাইক থাকলে ওই ইনচার্জের বাইকের সাথেই আসে, আর না হলে তাহলে গাড়ি ঘোড়া বলতে যে জিনিসটা আসে চালাকান রুটের মধ্যে তাহলে হয়তো এটা জানে না। আর সর্বপ্রথম সবসময় তাহলে ইনচার্জ যখন যদি কথা 11টার সময় আসে 11টার সময় আসবে, যখন 12টার সময় তো 12টার সময় আসে, সেম আজকেও সেম হয়েছে। আজকে ইনচার্জ কোনো কারণে আসেনি, তাহলে ওই সেম 12টার সময় এসেছে, তাহলে রেগুলার ওইভাবেই করছে। আজকে তো আপনার সাথে কথা বললো, তাহলে বললো যে 12টা বাজে, প্রায় সময় এমন হয়। এই বিষয়ে অনেকবারই স্কুলের যে ইনচার্জ আছে বা স্কুলের টিচার যারা আছে তাদেরকে সবসময় বলা হয়েছে যে ওইটার জন্য দপ্তরে যে তাদেরকে বলুন, কিন্তু তারা কানে এটা পাত্তি দেয় না। তো যার জন্য আজকে আমরা অনেক দিন ধরে ম্যানুয়ালি বলছি, তার জন্য আজকে মিডিয়ার আমরা ওই দেখার জন্য মিডিয়াকে আজকে করলাম আর কি। হ্যাঁ, এই স্কুলের দপ্তরই আসেনি, তারা দিয়ে খোলাই না। তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা হ্যাঁ স্কুলে কি দেরি করে আসে স্কুলের শিক্ষকরা? ক্লাস হয়নি, হয় আসে না, তার জন্য হয় না। না স্কুলের দপ্তরই আসেনি, তারপরে তোমরা দিয়ে খোলায়। সব স্কুল কি তোমরা দিয়ে খোলায়? তোমরা বদ্ধ করো দপ্তরে থাকা সত্য। স্কুলের ছাত্ররা জল দেয়, কিছু করে না। ঘুমা ক্লাসে তুই ঘুমা করে না। এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় সাহা প্রায় দিনই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও নানা অজুহাত দেখিয়ে বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হন না। বেলা 12টা নাগাদ বিদ্যালয়ে আসা এক শিক্ষিকা বিদ্যালয়ে দেরিতে আসাকে কোনো অপরাধ বলে মনে করে না। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দেন, গাড়ি পেতে দেরি হয়, তাই মাঝে মধ্যে বিদ্যালয়ে আসতে দেরি হতেই পারে। অভিযোগ, এই শিক্ষিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের বাইকে করে বিদ্যালয়ে আসা যাওয়া করেন, তাই ইনচার্জ বিদ্যালয়ে দেরিতে আসলে তিনিও দেরিতে আসেন। এদিকে ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে যে কটি ক্লাস হয় তার গুণগত মান যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। কারণ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে ক্লাস করাতে এসে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। ঘুমানোর সময় ছাত্রছাত্রীরা যদি কোনো প্রশ্ন করে বসেন, তাহলে শিক্ষক মহাশয় উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করা শুরু করেন বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মী থাকা সত্ত্বেও স্কুলের তালা খোলা থেকে শুরু করে স্কুল বন্ধ করা পর্যন্ত 4র্থ শ্রেণীর কর্মীর যাবতীয় কাজ ছাত্রছাত্রীদেরই করতে হয়। এমনকি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে রুটিন করে দেওয়া হয়েছে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কোন দিন শ্রেণীকক্ষ খোলা থেকে বন্ধ করা পর্যন্ত কাজগুলি করবে। অভিযোগ, বিদ্যালয়ে পঠন পাঠনের রুটিন মোতাবেক পড়াশোনা না হলেও 4র্থ শ্রেণীর কর্মীর কাজের যে রুটিন ছাত্রছাত্রীদের করে দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য ছাত্রছাত্রীরা। এলাকাবাসীদের অভিযোগ, এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের এই অচলাবস্থা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়গুলি অবগত করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি মহকুমা কিংবা জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের বিদ্যালয়টিতে প্রতি তেমন কোনো নজরদারি না থাকায় মাসের পর মাস বিদ্যালয়ের পঠন পাঠনে অচলাবস্থা বিরাজ করছে বলে অভিযোগ। আমার একটু অসুবিধা আছে, গাড়ি থেকে পাওয়া যায় না, তো সবসময় ইনচার্জ স্যারের লগে আপনি আজকে কয়টার সময় আছেন? আমি 12টা বাজু না। তবে প্রশ্ন হলো, আর কতদিন এভাবে চলবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা? জেলা শিক্ষা আধিকারিকের কোন রকম তদারকি না থাকার কারণে এ ধরনের এলাকাবাসী প্রত্যক্ষ করেছে। আর শিক্ষা ক্ষেত্রে হাব করা হবে বলে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মন্ত্রীরা। বাস্তব চিত্র কি সেটা জানে অভিভাবক মহল। শান্তন টিভি।
40 লক্ষ টাকার বাজেটে পুজো হবে রাজধানীর নেতাজি প্ল্যাটফর্মে। শুক্রবার ক্লাব প্রাঙ্গণে সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অর্ধেকের বেশি মানুষ। মুখ্যমন্ত্রী পূজা উদ্যোক্তাদের আহ্বান করেছেন কম বাজেটে পূজা করার জন্য। প্রতি বছরের মতো এ বছরও অন্যতম বড় বাজেটের পূজার মধ্যে রয়েছে নেতাজি প্ল্যাটফর্ম। শুক্রবার ক্লাব প্রাঙ্গণে সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী 6 অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পূজা মণ্ডপের উদ্বোধন করবেন। সঙ্গে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর পূজার থিম রূপ থেকে রূপান্তর, অর্থাৎ মানুষ যেগুলো ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠবে পুজোর মণ্ডপ। পূজার দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ মেলার আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে অভিমত ক্লাব কর্তৃপক্ষের। নবদ্বীপের শিল্পীর হাতের ছোঁয়ায় এই মণ্ডপ গড়ে উঠবে। পুজোর দিনগুলিতে বসে আঁকো প্রতিযোগিতা এবং বস্ত্রদানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আমাদের নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের 6 তারিখে আমাদের তৃতীয়াতে আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হবে। সেই কারণে আজকের এই সম্মেলন। আমরা আশা করি যে এই সম্মেলন করে আমরা সারা ত্রিপুরা রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা 6 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাচার্য এবং আছেন সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান রত্নরত্ন মহোদয়া এবং নেতাজি স্কুল হেডমিস্ট্রেস, সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি। আমাদের উদ্বোধনে ইসকনের তারা থাকবেন, পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর। যে জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি। প্রথমে আমাদের লোকাল এবং আমাদের লাইটও লোকাল, এবং পাশাপাশি আমাদের নেতা স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলারও আয়োজন করছি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অশোক পাল, অন্যান্যরা। শান্তন টিভি। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, মানসিক রোগের চিকিৎসক কৌশিক নন্দী সহ অন্যান্যরা। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা জানান, শিশুদের মানসিক বিকাশ নিয়ে এই দিনের অনুষ্ঠানে আলোচনা হয়েছে। কারণ শিশুদের মানসিক ক্ষতি হলে তারা শারীরিকভাবে ক্ষতি হয়, তাই শিশুদের যাতে কোনোভাবে মানসিকভাবে ক্ষতি না হয় সেদিকে গুরুত্ব দিয়ে দিনের আয়োজন বলে জানান তিনি আরো বলেন, বিভিন্ন শিশু হোমে মানসিক বিকাশে শিশুরা বাধাপ্রাপ্ত হয়, তাই আজকের এই অনুষ্ঠান থেকে বিভিন্ন শিশু হোমের দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশ্যে সচেতন করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে এবং FISS এর সহযোগিতায় আজকে মেন্টাল হেলথ বিষয়ক আমাদের এই কর্মশালা। মেন্টাল হেলথ বলতে শিশুদের স্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে আজকের এই কর্মশালা মূলত বিষয়বস্তু। আপনারা সবাই জানেন, শিশুদের যদি মানসিক বিকাশ সেইভাবে যদি ভালোভাবে প্রতিফলিত না হয় তাহলে কিন্তু অনেকগুলি সমস্যা দেখা দেয়। আজকাল বিশেষ করে আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে যেমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেমন মা বাবাদের পরিবারের সমস্যা বা অন্যান্য পরিবেশিক সমস্যা, বা একটা শিশু যে নির্যাতিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটি মেয়ের মানসিক স্বাস্থ্য খুবই ক্ষতিকর অবস্থায় পৌঁছে যায়। তো সেই বিষয়ে প্রত্যেকটা হোমে যারা অভিভাবকহীন, মাতৃপিতৃহীন, তারা যে হোমে আছে বিভিন্ন CCR, ওইখানে কিন্তু বিশেষ করে এই শিশুদের মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়, এবং সেটাকে উত্তরণের জন্য কী করে আমরা সমস্যা নিরসন করতে পারি। হাতেগোনা কয়েকদিন পরে বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। উদয়পুর মহকুমার পুজো উদ্যোক্তারা পুজোর জন্য দিনরাত কাজ করে চলেছে। উদয়পুরের বড় বাজেটের পুজোর মধ্যে অন্যতম হল উদয়পুর ধ্বজনগর জুয়েল ক্লাব। জুয়েল ক্লাবের সভাপতি হরেকৃষ্ণ গোস্বামী ও ক্লাব সদস্য রাজীব চক্রবর্তী সাক্ষাৎকারে জানান, এবছর পুজো 58তম পদার্পণ করবে।
গতবারের থেকে বাজেট অর্ধেক কমিয়ে 15 লক্ষ টাকার মধ্যে পুজো করার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মূর্তি তৈরি করেছে নবদ্বীপের শিল্পীরা। আরও সজ্জায় রয়েছেন এলাকার ক্লাব সদস্য বিমল মজুমদার। এবারে পুজো থিম হল মায়ের স্নেহের আঁচলে আমরা। পঞ্চমীর দিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে পুজোর উদ্বোধন হবে। এবার তো 58তম পূজা। প্রথম পূজাটা হয়েছিল 1966 সনে, এবার 58তম পুজো হচ্ছে আমাদের। পুজোর বাজেট কত? বাজেট গতবার থেকে অর্ধেক নামিয়ে এনেছি। পরিস্থিতি এবং সবাই জানেন সবকিছু মিলিয়েই গতবার প্রায় আমরা 25-এর উপরে ছিল। এবার পুরো বাজেটটাই আমরা 15 প্লাস 16-র মধ্যে করতে যাচ্ছি। 15 লক্ষ। পূজার থিম কি? এবার পূজার থিম হলো মায়ের স্নেহের আঁচলে আমরা। মা মহামায়া সবাইকে ওনার আঁচলে নিয়ে, স্নেহাচলে নিয়ে আমাদের রক্ষা করছেন, আগামী দিনও রক্ষা করবেন। তাই আমাদের মেন থিম হলো মায়ের স্নেহের আঁচলে আমরা সবাই। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে এটা নবদ্বীপ থেকে ওনারা এসেছেন। নবদ্বীপে কিছু শিল্পী আবার মেদিনীপুর থেকে আছে, তো মেদিনীপুর বললেও হবে, বা নবদ্বীপের একজন শিল্পীও আছে। লাইটিংয়ে আমাদের লোকাল প্রতি বছরের মতো মজুমদার ডেকোরেটর, শ্যামল মজুমদার লাইটিং ডেকোরেটর, আমাদের ক্লাব সদস্য। আসন্ন শারদোৎসব উপলক্ষে 8 নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার এলাকায় দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, 8 নং ওয়ার্ডে এই ধরনের সামাজিক কর্মসূচি সারা বছরই চলে, বিশেষ করে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে আসন্ন শারদোৎসব উপলক্ষে এলাকার বস্ত্র বিতরণ করা হয়। এতে উপকৃত হবে এলাকার দুস্থ মানুষ, এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মেয়র। উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডে যিনি কর্পোরেটর তথা এমআইসি সদস্য শম্পা সেন সরকারের উদ্যোগে আজকে এই এলাকায় যারা আছেন তাদেরকে উৎসব আনন্দে যাতে অংশগ্রহণ করতে পারেন তাদের নতুন বস্ত্র দেওয়া হচ্ছে। সম্পাদিত উনি এই ওয়ার্ডে আগরতলা শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবেও সারা বছর ব্যাপী কিন্তু এই ধরনের সামাজিক কাজ করে থাকেন। আজকে পুজো উপলক্ষে বস্ত্র দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় আমি এই ওয়ার্ডে এসেছি, বিভিন্ন প্রোগ্রাম উনি করে থাকেন মানুষের কল্যাণে, মানুষের জন্য। তো আমি ওনাকে সাধুবাদ জানাই এবং এই ওয়ার্ডের সঙ্গে যারা যুক্ত আছেন ওনার সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাতে শান্তির বাজার পূর্ব পাড়ার বাসিন্দা দীপরাজ পাটারি তার পরিবারের লোকজনদের নিয়ে বাজারে কাপড় কিনতে আসে। দোকানে প্রবেশ করার সময় তার TR08F 7286 নম্বরের বাইক দোকানের বাইরে রাখে। কিছুক্ষণ পরে দোকান থেকে বের হয়ে দেখতে পায় বাইকটি দোকানের সামনে নেই। তারপর দেখে বাইকটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। সাথে সাথে থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে এই ঘটনা তদন্ত শুরু করেছে। বাইক চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শান্তিবাজারের প্রাণকেন্দ্রে। গেছিলাম মানে ফ্যামিলি শপিং করার লিগে, তো আয়েসেরা পুজোর শপিংও পুরো করছি না, তো হঠাৎ করে ক্লিয়ার না মনের মধ্যে লাগছে হয়তো কিছু না কিছু একটা হয়েছে। এরপরে আমি বাইরে গেছি, আমার সাইকেল। আপনার কি বাইক? 220 পালসার। আপনার বাড়ি কোন জায়গাতে? শান্তিবাজার পুরোপাড়া। শান্তিবাজার কোন দোকানে গেছিলেন খরচ করা? গেছিলাম পূর্ণিমার এক্সটাইল। আচ্ছা, এটা তো মেন শান্তির বাজারই, একদম মেইন জায়গার মধ্যে মানুষ। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।